আমার এই ৪০ বছরের ড্রাইভারি জীবনে হর্নের শব্দটা আমার কাছে নিঃশ্বাসের মতো। কতবার এই হর্ন বাজিয়ে বিপদ তাড়িয়েছি, রাস্তা পরিষ্কার করেছি। কিন্তু আমি এমন এক রাতের সাক্ষী যখন আমার গাড়ির হর্নটা আমি বাজাইনি, বাজিয়েছিল সে যে আমার পাশের সিটে বসেছিল, নিথর নিষ্প্রাণ হয়ে। আমার নাম আলম শেখ, বয়স ৬০-এর দোরগোড়ায়। এই স্টিয়ারিং হুইলটাই আমার জীবন, আমার রুটি রুচি। কলকাতা থেকে ব্যাঙ্গালোর, দিল্লি থেকে চেন্নাই, ভারতের এমন কোনো হাইওয়ে নেই যেখানে আমার এই পুরনো কিন্তু বিশ্বস্ত ট্রাকের চাকা পড়েনি। জীবনে অনেক কিছু দেখেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু সেদিনের মতো ভয়ঙ্কর অবিশ্বাস্য অভিজ্ঞতা আমার আর কোনোদিনও হয়নি। কাজটা আমি পেয়েছিলাম ব্যাঙ্গালোরে, একটা অ্যাম্বুলেন্স কোম্পানির হয়ে, একটা লাশ কলকাতা পৌঁছে দেওয়ার। লাশটা ছিল এক বাঙালি যুবকের, নাম অনিক সেন, বছর ২৫-এর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হার্ট অ্যাটাকে মারা গেছে। তার বাড়ির লোক চেয়েছিল তার শেষকৃত্য যেন কলকাতার মাটিতেই হয়। আমি অ্যাম্বুলেন্স চালাই না, কিন্তু আমার ট্রাকের পিছনে একটা এয়ার কন্ডিশনড কেবিন আছে, যেটা এই ধরনের কাজের জন্য ব্যবহার করা যায়। টাকার অঙ্কটা ভালো ছিল, তাই আমি রাজি হয়ে গিয়েছিলাম। নির্দিষ্ট দিনে আমি আমার ট্রাকটা নিয়ে সেই হাসপাতালের মর্গের সামনে গেলাম। অনেকের বাড়ির লোক, তার বাবা আর কাকা সেখানে ছিলেন। তাদের চোখে জল, মুখে গভীর বিষাদের ছাপ। তারা অনেকের দেহটা একটা সাদা চাদরে ঢেকে খুব সাবধানে আমার ট্রাকের সামনের কেবিনে ড্রাইভারের পাশের সিটটায় তুলে দিল। আমার খটকা লাগল। আমি বললাম, স্যার, লাশ তো পেছনের কেবিনে রাখার কথা। অনিকের বাবা কান্না ভেজা গলায় বললেন, না ভাই, ও আমার একমাত্র ছেলে, ও কোনোদিনও একা থাকতে পারত না। আমি চাই না ওর শেষ যাত্রাটুকুও ও একা একা যাক। তুমি ওকে তোমার পাশেই বসিয়ে নিয়ে যাও, ও যেন মনে করে ও ওর বন্ধুর সাথেই যাচ্ছে। তার এই অদ্ভুত অনুরোধটা আমি ফেলতে পারলাম না। আমার নিজেরও ওর বয়সী একটা ছেলে আছে। আমি অনিকের নিথর দেহটাকে খুব সম্মানের সাথে আমার পাশের সিটে বসালাম। তারপর সিট বেল্টটা ভালো করে লাগিয়ে দিলাম। আমি যাত্রা শুরু করলাম। রাত তখন প্রায় ৯টা। ব্যাঙ্গালোর শহরের আলো পেছনে ফেলে আমি অন্ধকারের হাইওয়েতে এসে পড়লাম। আমার মনে একটা চাপা অস্বস্তি হচ্ছিল। একটা লাশকে পাশে বসিয়ে প্রায় ২০০০ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া সহজ কথা নয়। আমি মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য ক্যাসেটের রফি সাহেবের গান চালিয়ে দিলাম। গণ্ডগোলটা শুরু হলো শহর ছাড়ার প্রায় ঘণ্টা ৩ পর। আমি তখন অন্ধ্রপ্রদেশের কোনো এক নির্জন অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি। আশেপাশে কোনো গ্রাম বা দোকানপাট নেই, শুধু নিকষ কালো অন্ধকার। হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই আমার ট্রাকের হর্নটা সজোরে বেজে উঠল, প্যাঁ পু। আমি চমকে উঠলাম। আমি তো হর্নে হাত দিইনি। তাহলে আমি ভাবলাম হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি, পুরনো গাড়ি হতেই পারে। আমি হর্নটা পরীক্ষা করার জন্য ওটায় হাত রাখলাম। হ্যাঁ, ঠিকই তো আছে। আমি ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামালাম না, কিন্তু মিনিট ১৫ পর আবার সেই ঘটনা, প্যাঁ পো। এবার আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল, পরপর দুবার। আমি আমার পাশের সিটে বসা চাদরে ঢাকা মূর্তিটার দিকে তাকালাম। সে নিথর, নিষ্প্রাণ। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আমি ক্যাসেটটা বন্ধ করে দিলাম। এখন গাড়ির ভেতরে শুধু ইঞ্জিনের শব্দ আর আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি। আমি নিজেকে বোঝালাম হয়তো স্টিয়ারিংয়ের ভেতরের কোনো তারে গণ্ডগোল হয়েছে, ঝাঁকুনিতে শর্ট সার্কিট হয়ে হর্নটা বেজে উঠছে। আমি ঠিক করলাম সামনে কোনো ধাবা পেলে গাড়িটা থামিয়ে ভালো করে দেখব। আমি যখন এইসব ভাবছি তখন হঠাৎ করেই হর্নটা আবার বেজে উঠল, কিন্তু এবার আর একবার নয়, প্যাঁ পো প্যাঁ পো প্যাঁ পো। একটা নির্দিষ্ট ছন্দে একটানা বেজেই চলেছে, যেন কেউ ইচ্ছে করে আমার সাথে খেলা করছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়। আমার হাত পা কাঁপতে শুরু করল। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরলাম। আমি ভয়ার্থ চোখে অনিকের নিথর দেহটার দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার ভয়ের, আতঙ্কের, বিস্ময়ের শেষ সীমাটাও আমি পেরিয়ে গেলাম। আমি দেখলাম সাদা চাদরটার নিচ থেকে একটা ফ্যাকাশে নিষ্প্রাণ হাত বেরিয়ে এসেছে, আর সেই হাতটা আমার ট্রাকের স্টিয়ারিং হুইলের মাঝখানে হর্নের ওপর রাখা। আমার পাশের সিটে বসা লাশটাই হর্ন বাজাচ্ছে।
আমি ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমি যখন ভাবছি আমি এখন কি করব, ঠিক তখনই হর্নটা বাজা থেমে গেল, আর আমি আমার কানের পাশে একটা শীতল ফিসফিসে কণ্ঠস্বর শুনতে পেলাম, সামনে বিপদ। আমি চমকে উঠে সামনের দিকে তাকালাম। দেখলাম আমার থেকে প্রায় 50 মিটার দূরে রাস্তার ওপর কয়েকটা বড় বড় গাছের গুঁড়ি ফেলে রাখা, আর তার আড়ালে কয়েকটা ছায়ামূর্তি লুকিয়ে আছে। তাদের হাতে চকচক করছে ভোজালি আর লোহার রড। ডাকাত। আমি যদি ওই গতিতে যেতাম তাহলে আমি সোজা গিয়ে ওই গাছের গুঁড়িতে ধাক্কা মারতাম, আর তারপর আমার সারা শরীর ভয়ে আতঙ্কে অবশ হয়ে গেল। আমি বুঝলাম অনিকের আত্মা শুধু হর্নই বাজাচ্ছিল না, সে আমাকে এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে সাবধান করছিল। কিন্তু এখন আমি কি করব? আমার সামনে ডাকাতের দল, আর আমার পাশে বসে আছে এক জাগ্রত কথা বলা লাশ। আমি জানি না কোন বিপদটা বেশি ভয়ঙ্কর। আমার সামনে সশস্ত্র ডাকাতের দল, আর পাশে এক কথা বলা লাশ। এই দুইয়ের মাঝে পড়ে আমার অবস্থা তখন ত্রিশঙ্কুর মতো। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি শুধু ফ্যাল করে সামনের অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। সেই শীতল ফিসফিসে কণ্ঠস্বরটা আবার আমার কানের কাছে বেজে উঠল, গাড়ি ঘোরান। আমি যেন সম্মোহিতের মতো তার আদেশ পালন করলাম। আমি আমার সমস্ত শক্তি দিয়ে স্টিয়ারিং হুইলটা ঘুরিয়ে একটা ভয়ঙ্কর ইউটার্ন নিলাম। ট্রাকের চাকাগুলো তীব্র আর্তনাদ করে উঠল। ডাকাতরা হয়তো আমার এই হঠাৎ পরিবর্তনে প্রস্তুত ছিল না। তারা তাদের আড়াল থেকে বেরিয়ে এসে আমাদের দিকে ছুটে আসতে লাগল। আমি অ্যাক্সেলারেটরে আমার সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। আমার পুরনো ট্রাকটা যেন আজ নতুন যৌবন ফিরে পেয়েছে। সে ঝড়ের মতো উল্টো পথে অন্ধকারের দিকে ছুটে চলল। আমি রিয়ার ভিউ মিরারে দেখলাম ডাকাতরা হতাশ হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি প্রায় 1 কিলোমিটার চলে আসার পর আমার বুকের কাঁপুনিটা একটু কমল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ধন্যবাদ, আপনি আপনি আজ আমার প্রাণ বাঁচিয়েছেন। আমার পাশের সিট থেকে কোনো উত্তর এলো না। আমি আর চোখে সেদিকে তাকালাম। দেখলাম সেই ফ্যাকাশে হাতটা আবার চাদরের ভেতরে চলে গেছে। সবকিছু আগের মতোই, নিথর, নিষ্প্রাণ। আমার মনে হলো আমি হয়তো স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমি জানি ওটা স্বপ্ন ছিল না। আমি এখন কি করব? আমি কি এই রাস্তা দিয়ে ফিরে যাব, নাকি অন্য কোনো পথ ধরব? সেই কণ্ঠস্বরটা আবার আমার মনের ভেতরে কথা বলে উঠল, যেন সে আমার মনের কথাটাই পড়তে পারছে। ভয় পাবেন না, আমি আপনার সাথেই আছি। আপনি সোজা চলুন, আমি আপনাকে পথ দেখাবো। আমি জানি না আমি কেন তার কথা শুনছিলাম। আমার হয়তো ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমার তার উপর একটা বিশ্বাস জন্মে গিয়েছিল। আমি আবার গাড়িটা ঘুরিয়ে কলকাতার দিকেই রওনা দিলাম, কিন্তু এবার আর আমি মেন হাইওয়ে ধরলাম না। তার অদৃশ্য নির্দেশে আমি একটা সরু কাঁচা রাস্তার দিকে ট্রাকটা ঘুরিয়ে দিলাম। রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি? উত্তর এলো, একটা নিরাপদ জায়গায়। প্রায় আধ ঘন্টা সেই ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে চলার পর আমরা একটা ছোট ফাঁকা জায়গায় এসে পৌঁছলাম। জায়গাটার মাঝখানে একটা পুরনো প্রায় ভেঙে পড়া শিব মন্দির, আর তার পাশে একটা ছোট মাটির বাড়ি। বাড়িটার সামনে একটা তুলসী মঞ্চ, আর তাতে একটা টিমটিমে প্রদীপ জ্বলছে। কণ্ঠস্বরটা বলল, এখানে ট্রাকটা থামান, আজ রাতটা আমরা এখানেই থাকব। আমি ট্রাকটা থামালাম। আমি বললাম, কিন্তু কিন্তু এটা কার বাড়ি? আমার, উত্তর এলো। আমি অবাক হয়ে বললাম, আপনার? মানে আপনার বাড়ি তো কলকাতায়। এটা আমার আত্মার বাড়ি। এই মন্দিরেই আমার শেষ স্মৃতিটুকু জড়িয়ে আছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি ট্রাক থেকে নামতেই সেই মাটির বাড়িটার দরজা খুলে গেল। একজন অতি বৃদ্ধা প্রায় কঙ্কালসার মহিলা একটা লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে এলেন। তার চুলগুলো ধবধবে সাদা, আর তার মুখটা ছিল বলিরেখায় ভরা।
তিনি আমাকে দেখে একটুও অবাক হলেন না, যেন তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি আমার দিকে তাকিয়ে একটা স্নিগ্ধের হাসি হেসে ভাঙা ভাঙা হিন্দিতে বললেন, চলে এসেছিস বেটা, আমি জানতাম তুই আসবি, আয় ভেতরে আয়। আমি তার সাথে মন্ত্রমুগ্ধের মতো সেই মাটির ঘরের ভেতরে ঢুকলাম। ভেতরটা ছিল খুব সাধারণ, একটা মাটির উনুন, একটা খাটিয়া, আর দেওয়ালে কয়েকটা দেবদেবীর ছবি। বৃদ্ধাটি আমাকে খাটিয়ায় বসতে বললেন। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, তাই না রে? আমি চমকে উঠলাম। আপনার আপনার ছেলে? বৃদ্ধাটি আমার ট্রাকের দিকে দেখিয়ে বললেন, হ্যাঁ, ওই যে তোর গাড়ির ভেতরে শুয়ে আছে আমার অনেক। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। তাহলে তাহলে এই বৃদ্ধাটি অনিকের মা? কিন্তু অনিকের বাড়ির লোক তো আমাকে বলেছিল তার মা বহু বছর আগেই মারা গেছেন। আমি বললাম, কিন্তু কিন্তু আপনি তো। বৃদ্ধাটি হাসলেন, একটা করুণ বিষণ্ণ হাসি। তিনি বললেন, হ্যাঁ বেটা, আমি বেঁচে নেই। আমি হলাম এই মন্দিরের রক্ষাকর্ত্রী, এক অতৃপ্ত আত্মা যে তার ছেলের মুক্তির জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করছে। আমার মাথা ঘুরছিল, এ কি ভয়ঙ্কর অলৌকিক জালে আমি জড়িয়ে পড়েছি। আমি বললাম, আমি আমি কিছুই বুঝতে পারছি না। অনেকের মৃত্যু তো হার্ট অ্যাটাকে হয়েছে, তাহলে তার আত্মা মুক্তি পাচ্ছে না কেন? হার্ট অ্যাটাক? বৃদ্ধাটি অট্টহাসি করে উঠলেন। তার সেই স্নিগ্ধের রূপটা মুহূর্তে অদৃশ্য হয়ে গিয়ে একটা ভয়ঙ্কর ক্রুদ্ধ রূপ বেরিয়ে এলো। তার চোখ দুটো জ্বলে উঠল। ওটা হার্ট অ্যাটাক ছিল না, ওটা ছিল খুন। আমার ছেলেকে খুন করা হয়েছে। খুন? হ্যাঁ, আর সেই খুনি আর কেউ নয়। বৃদ্ধার গলাটা ঘৃণায় ক্রোধে কাঁপছিল। তার নিজেরই বাবা। আমার পায়ের তলা সরে যাচ্ছিল। অনিকের বাবা? হ্যাঁ, ওই শয়তানটা। সম্পত্তির লোভে সে তার নিজের ছেলেকে ইনসুলিনের ওভারডোজ দিয়ে খুন করেছে, আর তারপর সে ডাক্তারকে দিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যুর মিথ্যে সার্টিফিকেট লিখিয়ে নিয়েছে। আর আমি সবটা জানি। আমি আমার ছেলের মৃত্যুর পর তার আত্মার সাথে যোগাযোগ করেছিলাম। সেই আমাকে সবটা বলেছে। সে বিচার চায়, সে মুক্তি চায়। আর তুমি, বৃদ্ধাটি আমার চোখের দিকে সরাসরি তাকালেন, তুমিই পারবে তাকে বিচার পাইয়ে দিতে। তুমিই পারবে ওই শয়তানটার মুখোশটা সবার সামনে খুলে দিতে। আমি কিভাবে করব? তোমাকে ওই লাশটা নিয়ে কলকাতায় যেতে হবে, তিনি বললেন। কিন্তু তার বাবার কাছে নয়, তোমাকে যেতে হবে পুলিশের কাছে। তোমাকে আবার পোস্টমর্টেম করাতে হবে, তবেই সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু তিনি বললেন, কাজটা সহজ নয়। অনিকের বাবা খুব প্রভাবশালী লোক। সে তোমাকে আটকানোর জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করবে। সে হয়তো তোমাকে মারতেও চেষ্টা করবে। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার কাঁধে এক অমন দায়িত্ব এসে পড়েছে। আমি যখন ভাবছি আমি কি করব, ঠিক তখনই আমার ট্রাকের ভেতর থেকে আবার সেই হর্নের শব্দটা বেজে উঠল। প্যা পো। আমি জানি ওটা অনিক। সে আমাকে ডাকছে, সে আমার উত্তরের জন্য অপেক্ষা করছে। আমি জানি না আমি এই ভয়ঙ্কর লড়াইয়ে জিততে পারবো কিনা। আমি শুধু জানি আমি আর শুধু একজন ড্রাইভার নই, আমি এখন এক বিচার প্রার্থী আত্মার একমাত্র সারথি। অনিকের মায়ের প্রেতাত্মার কাছ থেকে সেই ভয়ঙ্কর সত্যিটা জানার পর আমার মনের ভেতরটা তোলপাড় হয়ে গিয়েছিল। একজন বাবা তার নিজের ছেলেকে সম্পত্তির জন্য খুন করতে পারে, এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমার নিজের ছেলের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। আমার বুকের ভেতরটা রাগে, ঘেন্নায় আর অনিকের জন্য এক গভীর করুণায় ভরে উঠছিল। আমি জানি আমি এক ভয়ঙ্কর বিপদের মুখে ঝাঁপ দিতে চলেছি। অনিকের বাবা মিস্টার সেন একজন অত্যন্ত প্রভাবশালী এবং নিষ্ঠুর ব্যক্তি। তার বিরুদ্ধে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু আমি এটাও জানতাম যে আমি যদি আজ পিছিয়ে যাই তাহলে আমি নিজের কাছেই মুখ দেখাতে পারবো না। অনিকের আত্মা যে আমাকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছে, তার সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি সেই বৃদ্ধার, অনিকের মা, এর দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললাম, আমি রাজি মা, আমি আপনার ছেলেকে বিচার পাইয়ে দেবই।
আপনি শুধু আমাকে বলুন আমাকে কি করতে হবে। আমার কথা শুনে তার ক্রুদ্ধ মুখটা আবার সেই স্নিগ্ধতার রূপ ধারণ করল। তার চোখে জল চিকচিক করে উঠল। তিনি বললেন, ভগবান তোর মঙ্গল করুন বেটা, আমি জানতাম তুই পারবি। তিনি আমাকে কিছু উপায় বলে দিলেন। তিনি বললেন, তোমাকে মেইন হাইওয়ে ছেড়ে জঙ্গলের ভেতরের পুরনো রাস্তাটা ধরতে হবে। ওই রাস্তায় লোক চলাচল কম, কিন্তু রাস্তা খুব খারাপ। আর ওই রাস্তায় আরও অনেক বিপদ লুকিয়ে আছে। কি বিপদ? ওই রাস্তায়, তার গলাটা কেঁপে উঠল, শুধু ডাকাতরাই নয়, আরও অনেক অতৃপ্ত ক্ষুধার্ত আত্মারা ঘুরে বেড়ায়। তারা তোমার মতো জীবিত মানুষদের গন্ধ পেলে তোমাকে ছাড়বে না। তারা তোমার প্রাণ শক্তি শুষে নেওয়ার চেষ্টা করবে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি আমার ভয়টা বুঝতে পারলেন। তিনি তার গলার একটা পুরনো তুলসীর মালা খুলে আমার হাতে দিয়ে বললেন, এটা তোমার সাথে রাখো। এটা আমার গুরুদেবের দেওয়া। এটা তোমাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। আর তিনি বললেন, অনেক তো তোমার সাথেই আছে, সেই তোমার সবচেয়ে বড় রক্ষা কবচ। আমি তাকে প্রণাম করে তার কাছ থেকে বিদায় নিলাম। আমি আবার আমার ট্রাকে ফিরে এলাম। আমি যখন ড্রাইভিং সিটে বসলাম, তখন আমার পাশের সিটে বসা চাদরে ঢাকা মূর্তিটার দিকে তাকালাম। আমার আর ভয় করছিল না। আমার মনে হচ্ছিল সে আমার ভাই, আমার বন্ধু। আমি ফিসফিস করে বললাম, চিন্তা করো না ভাই, আমি তোমার সাথেই আছি, আমরা একসাথে লড়ব। আমার কথা শেষ হতেই ট্রাকের হর্নটা একবার মৃদুভাবে বেজে উঠল, পঁ, যেন সে আমার কথায় সায় দিল। আমি ট্রাকটা স্টার্ট দিয়ে সেই বৃদ্ধার দেখানো জঙ্গলের পুরনো কাঁচা রাস্তাটার দিকে এগিয়ে গেলাম। রাস্তাটা ছিল ভয়ঙ্কর, বড় বড় গর্ত, খানাখন্দে ভরা, দুপাশে ঘন জঙ্গল। হেডলাইটের আলোয় মনে হচ্ছিল যেন গাছের ডালপালাগুলো অজগরের মতো আমাদের দিকে তেড়ে আসছে। প্রায় 1 ঘন্টা চলার পর আমি প্রথম সেই বিপদের সম্মুখীন হলাম। আমি দেখলাম রাস্তার মাঝখানে একটা সাদা শাড়ি পরা মহিলা চুল খুলে দাঁড়িয়ে আছে। আমি জানি এরা কারা। এরা হলো নিশি। এরা তাদের মায়াবী রূপ দেখিয়ে পথিকদের ভুলিয়ে জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে তাদের প্রাণ কেড়ে নেয়। আমি বাসের গতি কমালাম না। মহিলাটি যখন দেখল আমি থামছি না, তখন সে একটা বিকট অমানবিক চিৎকার করে আমার ট্রাকের দিকে ছুটে এলো। আমি চোখ বন্ধ করে স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরলাম। প্যাঁ পঁ, আমার ট্রাকের হর্নটা সজোরে বেজে উঠল। আমি চোখ খুলে দেখলাম সেই নিশিটা হর্নের তীব্র শব্দে যন্ত্রণায় ছটপট করতে করতে ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। অনেক আবার আমাকে বাঁচিয়ে দিল, কিন্তু আমি জানতাম এটা তো সবে শুরু। আরও প্রায় 1/2 ঘন্টা চলার পর আমি দেখলাম রাস্তার ধারে একটা বিশাল পুরনো বটগাছ, আর সেই গাছের ডাল থেকে অনেকগুলো ছায়ামূর্তি দড়ির মতো ঝুলে আছে। তারা সবাই আমার দিকে তাকিয়ে তাদের লম্বা ছায়াময় হাতগুলো দিয়ে আমাকে ডাকছিল। আমি জানি আমি যদি একবারও তাদের দিকে তাকাই, তাহলে তাদের সম্মোহনে আমি জ্ঞান হারাবো। আমি আমার চোখ দুটো সামনের রাস্তার দিকে স্থির রাখলাম, আর অনেকের আত্মা আমার হয়ে বারবার হর্ন বাজিয়ে সেই অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখছিল। প্যাঁ পঁ, প্যাঁ পঁ। আমার ট্রাকের হর্নটা যেন আজ আর কোনো সাধারণ হর্ন ছিল না। ওটা হয়ে উঠেছিল অশুভ শক্তির বিরুদ্ধে এক পবিত্র শঙ্খধ্বনি। আমি সারা রাত ধরে এভাবেই একটার পর একটা ভয়ঙ্কর অলৌকিক বাধার সম্মুখীন হতে লাগলাম, আর প্রতিবারই অনেকের আত্মা তার হর্নের শব্দ দিয়ে আমাকে রক্ষা করতে লাগল। ভোরবেলায় আমি যখন জঙ্গলটা পেরিয়ে আবার মেইন হাইওয়েতে এসে পৌঁছলাম, তখন আমি পুরোপুরি ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু আমার মনে ছিল এক বিজয়ীর আনন্দ। আমি জানি আমি সবচেয়ে কঠিন পরীক্ষাটা পাশ করে ফেলেছি, কিন্তু আমি এটাও জানতাম যে আমার আসল লড়াইটা এখনও বাকি। আমার আসল লড়াইটা হবে কলকাতায় এক জ্যান্ত রুথলেস শয়তানের সাথে। আমি যখন ভাবছি আমি এখন কি করব, তখন আমার ফোনটা বেজে উঠল। একটা অজানা নম্বর। আমার বুকটা কেঁপে উঠল। মিস্টার সেন নয় তো? আমি কাঁপা কাঁপা গলায় ফোনটা ধরলাম। ওপাশ থেকে একটা শান্ত কিন্তু দৃঢ় মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, আমি কি আলম শেখের সাথে কথা বলছি? আমি বললাম, হ্যাঁ বলছি। মহিলাটি বললেন, আমার নাম স্নেহা রয়, আমি একজন সাংবাদিক।
আমি আপনার সম্পর্কে আর আপনার ট্রাকের ব্যাপারে কিছু অদ্ভুত খবর পেয়েছি। আমি আপনার সাথে একবার দেখা করতে চাই, খুব জরুরি। সাংবাদিক? আমি জানি না সে আমার কথা কোত্থেকে জেনেছে। আমি শুধু জানি হয়তো ঈশ্বরই আমার এই লড়াইয়ে আমার জন্য একজন নতুন সঙ্গীকে পাঠিয়ে দিয়েছেন। সাংবাদিক স্নেহা রায়ের ফোনটা আমার কাছে ছিল মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো। আমি বুঝতে পারছিলাম এই ভয়ঙ্কর লড়াইয়ে আমি আর একা নই। আমি তাকে আমার বর্তমান অবস্থান জানালাম এবং সে বলল যে সে যত তাড়াতাড়ি সম্ভব তার টিম নিয়ে আমার কাছে পৌঁছে যাচ্ছে। আমি একটা ধাবায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার মনের ভেতরটা তখন আশা আর আশঙ্কার এক অদ্ভুত দোলাচলে দুলছিল। প্রায় ঘন্টা দুয়েক পর একটা নিউজ চ্যানেলের গাড়ি আমার ট্রাকের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামল স্নেহা রায়, বছর ৩০-এর এক তরুণী। তার চোখে মুখে ছিল বুদ্ধিমত্তা আর সাহসের ছাপ। সে আমার কাছে এসে হ্যান্ডশেক করে বলল, ধন্যবাদ আলম সাহেব, আপনার সাথে দেখা করার জন্য। তার সাথে ছিল তার ক্যামেরাম্যান। আমি তাদের ধাবার একটা কোনায় নিয়ে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বললাম। অনিকের লাশ, কথা বলা হর্ন, ডাকাতদের আক্রমণ, তার মায়ের প্রেতাত্মা আর তার বাবার ভয়ঙ্কর ষড়যন্ত্র, সব কিছু। স্নেহা খুব মন দিয়ে ধৈর্য ধরে আমার সব কথা শুনল। সে আমার কথাগুলো রেকর্ড করে নিল। সব শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, আলম সাহেব, আপনি যা বলছেন তা যদি সত্যি হয় তাহলে এটা শুধু একটা মার্ডার কেসই নয়, এটা এই দশকের সবচেয়ে বড়, সবচেয়ে চাঞ্চল্যকর খবর হতে চলেছে। আমি বললাম, আমার প্রতিটি কথা সত্যি ম্যাডাম, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। আমার কাছে আছে শুধু এই লাশটা। স্নেহা বলল, এই লাশটাই সবচেয়ে বড় প্রমাণ। আমাদের এখন একটাই কাজ, খুব সাবধানে এই লাশটা নিয়ে কলকাতায় পৌঁছানো, আর সেখানে গিয়ে একটা নিরপেক্ষ সরকারি হাসপাতালে এর আবার পোস্টমর্টেম করানো। কিন্তু সে বলল, কাজটা সহজ নয়। মিস্টার সেন খুব প্রভাবশালী লোক। তিনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে আপনি তার কথা শোনেননি। তিনি আপনাকে আটকানোর জন্যে তার সমস্ত শক্তি প্রয়োগ করবেন। তার কথাই ঠিক হলো। আমরা যখন আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন স্নেহার গাড়িটা আমার ট্রাকের সামনে সামনে এসকর্ট করে যাচ্ছিল। আমরা যখন ওড়িশা বর্ডার ক্রস করে বাংলায় ঢুকলাম, তখন আমরা দেখলাম রাস্তার উপর পুলিশ ব্যারিকেড। একজন পুলিশ অফিসার আমাদের গাড়ি থামালো। সে আমার কাছে এসে কর্কশ গলায় বলল, গাড়িতে কি আছে? তল্লাশি হবে। আমি বুঝলাম এরা মিস্টার সেনেরই লোক। স্নেহা গাড়ি থেকে নেমে এসে তার প্রেস কার্ডটা দেখিয়ে বলল, আমরা একটা খুব জরুরি স্টোরি কভার করতে যাচ্ছি, আমাদের কাছে সময় খুব কম। কিন্তু পুলিশ অফিসারটি তার কোনো কথাই শুনল না। সে আমার ট্রাকের কেবিনের দিকে এগোতে লাগল। আমি জানি সে যদি একবার অনিকের লাশটা দেখে ফেলে তাহলে সে ওটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবে। আমি যখন ভাবছি এখন কি করব, ঠিক তখনই আমার ট্রাকের হর্নটা আবার সজোরে বেজে উঠল। পুলিশ অফিসারটি চমকে উঠে পিছিয়ে গেল, আর সাথে সাথেই কোথা থেকে যেন একদল গ্রামবাসী লাঠি সোটা হাতে নিয়ে ছুটে এসে পুলিশদের ঘিরে ধরল। তারা চিৎকার করে বলতে লাগলো, এই পুলিশটা ঘুষখোর, এরা আমাদের উপর অত্যাচার করে, এদেরকে ছাড়বেন না। একটা বিশাল হট্টগোল শুরু হয়ে গেল। আমি বুঝলাম এটা অনিকেরই কাজ। সে হয়তো তার অলৌকিক শক্তি দিয়ে এই গ্রামবাসীদের মনকে প্রভাবিত করেছে। স্নেহা আমাকে ইশারা করল, এটাই সুযোগ আলম সাহেব, আপনি গাড়ি ছোটান। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি সেই হট্টগোলের মধ্যে দিয়েই ঝড়ের মতো আমার ট্রাকটা চালিয়ে দিলাম। আমরা সেই জায়গাটা পেরিয়ে অনেক দূর চলে এলাম। স্নেহা আমাকে ফোন করে বলল, অবিশ্বাস্য, এটা কিভাবে সম্ভব হলো? আমি শুধু হাসলাম, কিন্তু আমি জানতাম বিপদ এখনো কাটেনি। মিস্টার সেন নিশ্চয়ই আরও বড় কোনো চাল চালবেন। আমরা যখন কোলাঘাটের কাছাকাছি এসে পৌঁছেছি, তখন স্নেহার ফোনে একটা ফোন এলো। ফোনটা ছিল তার সোর্সের কাছ থেকে। সে ফোনে যা শুনল তাতে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আমাকে ফোন করে বলল, আলম সাহেব, সর্বনাশ হয়ে গেছে। মিস্টার সেন তার ক্ষমতার জোরে আপনার নামে একটা খুনের ওয়ারেন্ট বের করিয়েছেন। তিনি পুলিশকে জানিয়েছেন যে আপনিই নাকি তার ছেলেকে কিডন্যাপ করে খুন করেছেন। পুলিশ এখন আপনাকে খুঁজছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। স্নেহা বলল, আমরা আর কলকাতায় ঢুকতে পারবো না। ঢোকার সব রাস্তায় পুলিশ পাহারা বসিয়েছে, আমরা ধরা পড়ে যাব। আমি বললাম, তাহলে এখন উপায় কি ম্যাডাম? স্নেহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, উপায় একটাই আছে, আমাদের এমন একজনের কাছে যেতে হবে যিনি আইনের ঊর্ধ্বে, যিনি হয়তো আমাদের সাহায্য করতে পারবেন। কে তিনি? স্নেহা একটা ঠিকানা বলল। ঠিকানাটা ছিল কলকাতার বাইরে, গঙ্গার ধারে একটা পুরনো আশ্রমের।
আমি জানি না সেখানে কে থাকেন, আমি শুধু জানি এটাই হয়তো আমাদের শেষ আশা। স্নেহার দেখানো ঠিকানা অনুযায়ী আমরা মেন হাইওয়ে ছেড়ে একটা সরু গ্রাম্য রাস্তা ধরলাম। আমাদের গন্তব্য ছিল গঙ্গার ধারে সেই রহস্যময় আশ্রম। আমার মনের ভেতরটা তখন এক রাশ প্রশ্ন আর আশঙ্কায় তোলপাড়। কে থাকেন ওই আশ্রমে, যিনি একজন প্রভাবশালী খুনির বিরুদ্ধে গিয়ে আমাদের সাহায্য করতে পারবেন? প্রায় 1 ঘন্টা চলার পর আমরা একটা শান্ত মনোরম পরিবেশে এসে পৌঁছলাম। গঙ্গার পাড়ে একটা বিশাল পুরনো অশ্বত্থ গাছের ছায়ায় গড়ে উঠেছে একটা ছোট কিন্তু খুব পবিত্র দেখতে আশ্রম। আমরা গাড়ি থেকে নামতেই একজন গেরুয়া বস্ত্র পরা শান্ত সৌম্য চেহারার বৃদ্ধ আমাদের দিকে এগিয়ে এলেন। তিনি স্নেহার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি হেসে বললেন, চলে এসেছিস মা, আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। স্নেহা তাকে প্রণাম করে আমাকে বলল, ইনিই হলেন গুরুজি, বাবা অখণ্ডানন্দ। ইনি আমার বাবার গুরু ছিলেন। আমিও তাকে প্রণাম করলাম। গুরুজি আমার দিকে তাকিয়ে বললেন, তোর ভেতরের ভয়টাকে আমি দেখতে পাচ্ছি বেটা, কিন্তু আমি তোর সাহসটাকেও দেখতে পাচ্ছি। ভেতরে আয়। আমরা তার সাথে আশ্রমের ভেতরে ঢুকলাম। আমি তাকে সবটা খুলে বললাম। তিনি খুব মন দিয়ে সবটা শুনলেন। তারপর তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন। অবশেষে তিনি চোখ খুলে বললেন, যে আত্মাটা তোর সাথে আছে সে এক খুব পবিত্র কিন্তু যন্ত্রণা কাতর আত্মা। তার মুক্তি খুব প্রয়োজন, আর তার মুক্তির সাথেই জড়িয়ে আছে অনেকগুলো পাপীর শাস্তি। কিন্তু আমরা এখন কি করব গুরুদেব? স্নেহা জিজ্ঞাসা করল। পুলিশ তো আমাদের খুঁজছে। গুরুজি হাসলেন। সত্যের পথ সবসময় কঠিন হয় মা, কিন্তু সত্যকে বেশিক্ষণে লুকিয়ে রাখা যায় না। তিনি তার একজন শিষ্যকে ডেকে কিছু নির্দেশ দিলেন। সেই রাতটা আমরা সেই আশ্রমেই কাটালাম। আমার জীবনের সবচেয়ে শান্তিদায়ক রাত ছিল সেটা। বহুদিন পর আমি শান্তিতে ঘুমাতে পেরেছিলাম। আমার ঘুমের মধ্যে অনেকের আত্মা আর হর্ন বাজায়নি। পরদিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন আমি দেখলাম আশ্রমের বাইরে কয়েকটা নিউজ চ্যানেলের গাড়ি আর পুলিশের বড় বড় অফিসাররা এসে হাজির হয়েছেন। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু গুরুজি আমার কাঁধে হাত রেখে বললেন, ভয় পাস না, যা হচ্ছে হতে দে। আমি দেখলাম স্নেহা সেই পুলিশ অফিসারদের আর সাংবাদিকদের সামনে আমার পুরো গল্পটা বলছে। সে তার ক্যামেরাম্যানকে দিয়ে আমার ট্রাকের কেবিনের ভিডিও করাচ্ছে। আর তারপর গুরুজির নির্দেশে 2 জন ডাক্তার সেই পুলিশ আর মিডিয়ার সামনে আমার ট্রাকের কেবিনে অনিকের লাশের পোস্টমর্টেম শুরু করলেন। আমি চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তাররা যা ঘোষণা করলেন তাতে সারা মিডিয়ায় তোলপাড় পড়ে গেল। অনিকের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, তার শরীরে ইনসুলিনের মারাত্মক ওভারডোজ পাওয়া গেছে। এটা একটা পরিকল্পিত খুন। আমার আর স্নেহার বয়ান আর এই অকাট্য প্রমাণের সামনে মিস্টার সেনের সব ক্ষমতা, সব প্রভাব তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তাকে এবং তার সহযোগী ডাক্তারকে সেই দিনই গ্রেফতার করা হলো। একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের পর্দাফাঁস হলো। আমি আর স্নেহা রাতারাতি হিরো হয়ে গেলাম। সেই দিন বিকেলে আমি যখন আমার ট্রাকটা নিয়ে কলকাতার দিকে ফিরে আসছি, তখন আমার মনটা ছিল খুব ভারাক্রান্ত। অনিকের বিচার হয়েছে, কিন্তু সে তো আর ফিরে আসবে না। আমি যখন দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে আসছি, তখন আমি আমার ট্রাকের হর্নটা একবার বাজালাম। প আমার বন্ধুকে, আমার সারথিকে আমার শেষ বিদায়। ঠিক তখনই আমার পাশের সিটটা থেকে একটা উজ্জ্বল সোনালি আলো বিচ্ছুরিত হলো। আমি দেখলাম অনিকের আত্মা আমার পাশে বসে আছে, কিন্তু আজ তার রূপে কোনো কষ্ট বা যন্ত্রণা নেই। আছে শুধু এক পরম শান্তি আর মুক্তির হাসি। সে আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। তারপর সে ধীরে ধীরে সেই সোনালি আলোর সাথে মিশে গিয়ে আকাশে মিলিয়ে গেল। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই ঘটনার পর আমি আর বেশি দিন ট্রাক চালাইনি। আমি এখন আমার গ্রামে আমার পরিবারের সাথে একটা ছোট গ্যারাজ চালাই। আমার জীবনটা এখন খুব শান্ত, কিন্তু আমি আজও যখন কোনো ট্রাকের হর্নের শব্দ শুনি, তখন আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমার মনে পড়ে যায় সেই রাতের কথা, সেই বিচার প্রার্থী আত্মার কথা,
আর আমি শিখেছি এই পৃথিবীতে এমন কিছু বন্ধুত্ব আছে যা জীবন আর মৃত্যুর সীমানাও মেনে চলে না। আর কিছু হর্ন শুধু রাস্তা দেখানোর জন্যই বাজে না, কিছু হর্ন বাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য।